গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি, আজ ২০ পর্ব। সুহাস লজ্জায় মাথা হেঁট করে, সত্য তাকিয়ে দেখে। রূপে গুণে যেন আলো করা মেয়েটা, কিন্তু কিন্তু গুণ কি ছিল এমন? সত্যর মনে পড়ে প্রথম দিককার কথা। কি উদ্ধত, অনম্র, ভেতর চাপা, মুখ গোঁজা গোছের স্বভাব ছিল সুহাসের। প্রতিনিয়ত তাকে নিয়ে অসুবিধায় পড়তে হয়েছে সত্যকে। নেহাত যে সত্য নিজেকে সামলে থেকেছে, সে শুধু মেয়েটা সদ্য মাতৃহারা বলে। আর তার উপর মায়ের মৃত্যুটা বড় মর্মান্তিক, বড় আকস্মিক বলে। ক্রমশ সুহাসের প্রকৃতিতে এসেছে নম্রতা, সভ্যতা, কোমলতা। দত্তবাড়ির দরুন বহুবিধ বদভ্যাস যা সত্যকে পীড়িত করত, বিরক্ত করত, সেগুলো অন্তর্হিত হল আস্তে আস্তে। একটা মেয়ের মতো মেয়ে হয়ে উঠল সুহাস। তবে স্বভাবটা একটু গম্ভীর, চাপা। হৃদয়বৃত্তির বহিঃপ্রকাশটা কম। আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, খুশি, অখুশি বোঝা যায় না ফট করে। বোঝা যায় না শ্রদ্ধা, কৃতজ্ঞতা, স্নেহ। তাই আজ হৃদয়বৃত্তির এই প্রকাশটুকুতে বড় বেশি পরিতৃপ্ত হয় সত্য। সুহাসের ওই লজ্জানত মুখের দিকে তাকিয়ে বলে, তা আমার এত দেরি হলো কেন, তা তো জিজ্ঞেস করলি না? সুহাস মৃদু হাস্যে বলে, জিজ্ঞেস করতে কেন যাব? বলবার হলে তুমি নিজেই বলবে। বলবার হলে? শোনো কথা। বলবার নয় এমন কাজ তোর পিসি করে বেড়ায় বুঝি? বাহ, তাই বলেছি নাকি? বলেছি। তা সুহাসের আর কথার শেষটা বলা হল না। উঠোনের দরজা ঠেলে দুই মূর্তিমান ঢুকলেন, নবকুমার আর নিতাই। দুজনের মুখ থেকেই একটা করে সম্বোধন বেরোল, বড় বউ, বোঠান। সত্য মাথার কাপড়টা একটু টেনে উঠে দাঁড়ায়। নবকুমার বসে পড়ে। বসে পড়ে বলে, কি ব্যাপার তোমার বড় বউ? ভর দুপুরে রোজ তুমি যাও কোথায়? আজই বা এতক্ষণ কোথায় ছিলে? তোমার এসব রীতিনীতি তো ভালো ঠেকছে না আমার। সত্য এক মুহূর্তে নবকুমারের সেই বিপর্যস্ত মূর্তির দিকে তাকিয়ে একটু মুখ টিপে হেসে বলে, তাই বুঝি আমার রীতিনীতি আর ভালো ঠেকছে না তোমার? হাসি। সত্য হাসছে। তার মানে হয় তার মনে কোনো অপরাধবোধ নেই, নয় সে পাকা ঘুঘু। নিতাইয়ের জ্ঞান থাকে না যে সে হাঁ করে সেই চাপা হাসিতে উজ্জ্বল অর্ধাবগুণ্ঠিত মুখের দিকে তাকিয়ে আছে, এবং রীতিনীতির দিক দিয়ে সেটাও খুব শোভন নয়। নবকুমার কিন্তু এখন বিহ্বল নয়। এই এতক্ষণকার উদ্বেগ, অশান্তি, দুশ্চিন্তা সবকিছুর যন্ত্রণা তার রাগের ঝাঁঝ হয়ে ফুটে ওঠে। সত্যর হাসিটা তাতে ইন্ধন যোগায়। তাই এবার তেড়ে দাঁড়িয়ে উঠে বলে, না, ঠেকছে না। আমার মনে হচ্ছে তোমার মতিবুদ্ধি মন্দ পথে যাচ্ছে। শুধু নবকুমার থাকলে সত্য দপ করে উঠত কিনা কে জানে, কিন্তু এখন সঙ্গে নিতাই। ওর সামনে রেগে উঠলে মান থাকে না। তাই সত্য তেমনিভাবেই বলে, তা তোমার যখন মনে হচ্ছে, তখন অবশ্যই তার একটা ন্যায্য কারণ আছে। বিজ্ঞ বিচক্ষণ পুরুষ তুমি। তাহলে এখন এই দুষ্টু পরিবারকে নিয়ে কি করবে বলো? বনবাস, অগ্নিপরীক্ষা, না কেটে গঙ্গায় বিসর্জন? এ কি দুঃসহ স্পর্ধা! নবকুমারের মুখে কথা জোগায় না। নিতাই এতক্ষণে কথা বলে। বলে, কিন্তু বোঠান, আপনি যে আমাদের ধাঁধায় ফেলে মজা দেখছেন, তারও তো একটা বিহিত চাই। এ আজ বিকেল থেকে ওই হতভাগার কি গেরো, আর আমিও আজ এই সমগ্র দিনটা না খাওয়া না দাওয়া, তার উপর বউয়ের কাছে মুখ হেঁট। ওমা, ধাঁধায় যে তুমি আমাকে ফেলছো ঠাকুরপো! তোমার খাওয়া দাওয়াতেই বা আমি হন্তারক হলাম কি করে? আর বউয়ের কাছে মুখ হেঁট হবার দায় কি বা হলাম কি করে? কিছু তো বুঝতে পারছি না। মুখ তো দেখছি কড়ি হয়ে গেছে। বেচারা নিতাই। উপোস সে একেবারে সহ্য করতে পারে না। সেই উপোস আজ সারাদিন। তার উপর এত রকম কথাবার্তা,
সর্বোপরি এই স্নেহবাণী তার চোখের স্নায়ু দুর্বল হয়ে বিশ্বাসঘাতকতা করে বসে, আর সেই বিশ্বাসঘাতকতার লজ্জাটা ঢাকতে সে তার বউয়ের কাছে হেঁট হয়ে যাওয়া মাথাটা আর একবার হেঁট করে। না, এই দুটি বুড়ো খোকা হয়েছে সমান। সত্য এবার ব্যঙ্গের রূপ ছেড়ে সদয় রূপে আসে। এই অবুঝপনার জন্যই আমাকেও বুড়ো বয়সে ছলচাতুরি ধরে মরতে হচ্ছে। কিন্তু তার আগে ঠাকুরপো কিছু খাও দেখি। মনে হচ্ছে বউয়ের সঙ্গে ঝগড়া করে হরিমটর চালিয়েছ আজ। সুহাস, আগে তো ছোট পিসে মশাইকে একটা কিছু করে খেতে দিত। না না, আমার কিছু লাগবে না বলে প্রতিবাদ করে ওঠেনি। তাই সত্য মৃদু হেসে বলে, লাগবে কি না লাগবে সে কি তুমি বুঝবে? সুহাস বিনা বাক্যে দুখানি ঝকঝকে কাঁসার রেকাবে দুই পিসের জন্যেই খাবার এনে ধরে দেয়। বাড়িতে মজুদ খাবার যা হয়, দুটি নারকেল নাড়ু, খানচারেক জিবে গজা আর এক বাটি মুড়ি। হঠাৎ নিতাইয়ের ভারী দুঃখ হয়। তার ঘরেও তো এমন কিছু অপ্রতুল নেই, অথচ এমন পরিপাটিত্ব কোনো সময় চোখে পড়ে না। এই যে নবকুমার মাঝে মাঝে যায়, কই নিতাইয়ের বউ তো কোনোদিন এক গ্লাস জলও এগিয়ে দেয় না। খিদে দুর্দমনীয় হলেও হাত বাড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে না যেন। নবকুমারও ভারী মুখে বলে, আমার খাবার দরকার নেই। সত্য গম্ভীরভাবে বলে, তোমার দরকারে তো খেতে বলা হচ্ছে না, আমার দরকারেই বলা হচ্ছে। খাও, আর আমি বসে বসে আমার অপরাধের জবানবন্দি দিচ্ছি। অগত্যা দুজনেকেই হাত বাড়াতে হয়। সত্য বলে, রোজ কোথায় যাই সে বৃত্তান্ত সুহাস জানে, ছেলেরা জানে। জানো না শুধু তুমি। তোমাকে জানাবো, তবে তার আগে কথা দিতে হবে যে কাজ করছি নিষেধ করবে না। বাহ, এ যে সাদা কাগজে সই। নবকুমার বলে, কাজটা কি ভালো না মন্দ না জেনে। সত্য এক মুহূর্ত চুপ করে থেকে শান্ত স্থির গলায় বলে, তাকাও আমার দিকে। দু বন্ধু আছো, দুজনেই তাকাও। স্পষ্ট তাকিয়ে বলো, আমি একটা মন্দ কাজ করছি এ সন্দেহ সত্যি আছে তোমাদের মনে? বলো, তবে আমি তোমাদের কথার উত্তর দেব। বলা বাহুল্য, দু বন্ধুর কেউই চোখ তুলে তাকায় না, বরং দুজোড়া চোখ একেবারে নতমুখী হয়ে যায়। সত্য একটু অপেক্ষা করে বলে, বুঝলাম। শোনো, রোজ দুপুরে আমি পাঠশালে পড়াতে যাই। নবকুমার এবার চোখ তোলে, চমকে শিউরে। নিতাইও প্রায় তাই, বলে, পড়াতে? হ্যাঁ, পড়াতে। সর্বমঙ্গলাতলায় রোজ দুপুরে মেয়ে মহলের একটা আড্ডা হয়। গিন্নি মাঝবয়সী, বৌঝি আছে দু একজন। সাধ করে কেউ বা মায়ের ফুল বিল্লিপত্তর বেছে রাখেন, কেউ বা মালা গাঁথেন। একজন আছেন মুখে মুখে পুরাণ কাহিনী, রামায়ণ মহাভারতের কাহিনী বলেন, 5 জনে শোনে। আবার গাল গল্পও খুব চলে। এটা দেখে মাস্টারমশাইয়ের মাথায় এসে গেল, আবার মাস্টারমশাই। নবকুমারের মুখটা বিকৃত হয়ে ওঠে। সত্য সেটা দেখেও দেখল না, বলতে লাগল, মাথায় এসে গেল এই মেয়ে মানুষদের নিয়ে একটা পাঠশালা খুললে কেমন হয়। বৃথা গাল গল্পের সময় নষ্ট না করে খুলে দিলেন সর্বমঙ্গলা বিদ্যাপীঠ। আমায় ধরলেন পড়াতে, বললেন, গুরুকে এবার গুরুদক্ষিণা দাও, পড়াও এদের। দেখলাম কাজটা পুণ্যের। বললাম বেশ। নবকুমার চঞ্চল হয়ে বলে ওঠে, আমাকে একবার শুধোবারও দরকার নেই। আহা, সে অপরাধ তো 100 বার স্বীকার করছি, কিন্তু তুমি যদি দুম করে দিব্যি দিয়ে বসতে, সে ঠেলে তো আর করা হতো না। তাই মা সর্বমঙ্গলার নাম করে লেগে গেলাম। বই, খাতা, সেলেট সব মাস্টারমশাইয়ের খরচ। তোমার এত বিদ্যে যে মাস্টারি করতে এগো? নবকুমারের এই ব্যঙ্গোক্তিতে সত্য মৃদু হেসে বলে, মাস্টারি করা তো সত্যবামনির জন্মগত পেশা গো। আজন্ম তো মাস্টারি করেই এলাম। স্বভাবের দোষেই এগিয়ে পড়লাম। আর বিদ্যে, সে ওই পড়াতে পড়াতেই এগোব। যতটুকু পারি ততটুকুই করে যাব। নিতাই আস্তে আস্তে বলে, বয়সওয়ালা মেয়েরা পড়ায় মন দিচ্ছে? খুব। 2-1 বাদে শিখেও ফেলেছে চটপট। দেখলে বুঝতে, নিজেরা মহাভারত, রামায়ণ, পুরাণ কাহিনী পড়বার জন্যে কি আগ্রহ।
দেখে মনে হচ্ছে জীবন সার্থক হচ্ছে আমার। নবকুমারের মুখ তথাপি হালকা হয় না, বলে, মাস্টারমশাই যে ধর্মের মাথায় ঝাড়ু মেখে ব্যাম্য হয়েছে সে কথা নিশ্চয়ই জানে না ওরা। জানবে না কেন? তবে তোমার মতো সবাই অত গোঁড়া নয়। মাস্টারমশাইয়ের হাতের ভাত তো আর কেউ খেতে যাচ্ছে না। আর ধর্মের মাথায় ঝাড়ু মারাইবা বলছ কেন? ব্রাহ্মধর্ম তো হিন্দু ধর্ম। কান দিয়ে শোনো না তো কিছু। এই যে আজ অত বড় ব্রাহ্ম সমাজের চাই, কেশব সেনের বাড়ি পরমহংস এসেছিলেন। কি? কোথায় কে এসেছিলেন? নবকুমার কাছা খুলে দাঁড়িয়ে ওঠে। পরমহংসদেব। বলি, তার নামটাও কি শোনেনি কখনো? শুনব না কেন? বেজার মুখে বলে নবকুমার। দক্ষিণেশ্বরে দেখেও তো এসেছি সেবার আপিসের বন্ধুদের সঙ্গে। তা তিনি? হ্যাঁ, তিনি কেশব সেনের বাড়িতে এসেছিলেন। সেই দেখতেই তো আজ আমার এত দেরি, আর তোমাদের কাছে সব ফাঁস। নবকুমার স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে আর কিছু আমার বলবার নেই বড় বউ। তুমি আমার নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছ। কিন্তু কেশববাবুর বাড়ি গেলে কি করে? কি করে আবার? একা নাকি? আর কত মেয়ে মানুষ গেল দল করে, শেয়ারের ঘোড়ার গাড়ি ভাড়া করে। যেখানে দল সেখানেই বল। কত চমৎকার গান হলো, প্রাণ যেন জুড়িয়ে গেল। বুক কাঁপল না? বুক কাঁপবে কেন? সত্য অবাক দৃষ্টিতে বলে, এই যে মেয়ে মানুষের তীর্থে যায়, যোগে গঙ্গা স্নান করতে যায়, দেবস্থানে মেলা দেখতে যায়, সাধু সন্ন্যাসী দর্শনে যায়, কই বুক কাঁপার কথা তো ওঠে না। এইসব জায়গায় মাঝে মাঝে যেও গো, তাহলে দৃষ্টিটা খুলবে। আমরা যাব? নবকুমার বলে, আমরা ক্ষুদ্র প্রাণী, আমাদের অত সাহস কোথায়? সত্য উঠে পড়ে বলে, নিজেকে 24 ঘন্টা ক্ষুদ্র প্রাণী ভাবলেই মনটা ক্ষুদ্র হয়ে যায়। ক্ষুদ্রই বা ভাবতে যাব কেন? সব মানুষের মধ্যেই ভগবান আছেন, এটা মানো তো। সেই ভগবানের জোরেই জোর, সেই ক্ষেত্রে সবাই বড়। নিতাই সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে। তার বউকে সে বোঠানের কাছে আসতে বলে। 7 জন্ম পার করে এলেও নিতাইয়ের বউয়ের সাধ্যি হবে এসব চিন্তা ধরতে। নবকুমার ঠিকই বলেছে, সত্য যেন তাদের নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছে। নবকুমার তাই টেনে নামাতে চেষ্টা করে। তা সে যাই হোক, ব্যাম্যবাড়ি থেকে এসে কাপড় চোপড় ছেড়েছ, মাথায় একটু গঙ্গাজল স্পর্শ করেছ? সত্য মৃদু হেসে বলে, সেটা করেছি বাড়ির জন্যে নয়, গাড়ির জন্যে। গাড়ির কাপড়ে কোনো কালই থাকি না। ভেবে চিন্তে বুঝি এই মাথায় আনলে এতক্ষণে। যাক, ছেলেরা কবে আসবে? ওরা নেই, বাড়ি ফাঁকা ফাঁকা ঠেকছে। নবকুমার বেজার মুখে বলে, তোমার আবার ফাঁকা ঠেকা? তোমার মন প্রাণ তো সব তত্ত্বজ্ঞানে ঠাসা, সেখানে আবার স্বামী পুত্রের জায়গা কোথায়? বেশ বুঝছি, তোমার বাপের মতন কাষ্ঠ কঠিন হয়ে যাবে তুমি। সত্য শান্ত গলায় বলে, বাবার মতন? বাবার চরণের নখের এক কোণার যোগ্য হতে পারলেও ধন্য মনে করব নিজেকে। কিন্তু আজ আবার এই কথা কেন? নিজে মুখেই তো বলেছিলে বাবা মানুষ নয়, দেবতা। সে কথা এখনো বলছি, কিন্তু দেবতাকে দূরে থেকে পুষ্পাঞ্জলি দেওয়াই ভালো, নিয়ে ঘর করায় কোনো সুবিধে নেই। সত্য হেসে ফেলে বলে, দেখো ঠাকুরপো, তোমার বন্ধুর কত উন্নতি হয়েছে, কত বাক্যি শিখেছেন। আর নিতাই এতক্ষণে কিঞ্চিত ধাতস্থ হয়ে বলে, না শিখলে তো শাস্ত্রই মিথ্যে বোঠান, সঙ্গগুণ বলে কথা। কথার মাঝখানে হঠাৎ সুহাস পাশের ঘর থেকে এসে বলে, কে যেন আসছেন মনে হচ্ছে। পাশের ওই ঘরের দুটো জানলাই রাস্তা মুখ। সুহাস খুব সম্ভব সেখানেই দাঁড়িয়েছিল। এরা সন্ত্রস্ত হয়ে বলে, কে কে আসছেন? চিনি না, বুড়ো মতন, কিন্তু খুব লম্বা ফর্সা সোজা। লম্বা ফর্সা সোজা। সত্যর বুকটা ছাঁদ করে ওঠে, আর পরক্ষণে সেই ছাঁদ করা বুকটা হিম করে দিয়ে উঠানের ওধার থেকে একটা মৃদু গম্ভীর ভারী গলার প্রশ্ন ধ্বনিত হয়,
বাড়িতে কে আছেন? বাবা। সত্য বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে আসে। তারও আগে নিতাই বেরিয়ে পড়ে, পেছনে নবকুমার। ততক্ষণে সেই মৃদু গম্ভীর ভারী গলায় আরেকটি প্রশ্ন উচ্চারিত হয়, এইটাই কি নবকুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? বাবা তুমি? সত্য প্রণামের মাথাটা না তুলেই বলতে থাকে, আমার যে সত্যি বলে বিশ্বাস হচ্ছে না। তবে স্বপ্নই ভাব, বলে মৃদু হেসে রামকালী দাওয়ায় ওঠেন। নবকুমার নিতাই দুজনেই প্রণাম করে, আর মনে মনে ভাবে অনেক দিন বাঁচবেন ইনি। ঠিক যেই মুহূর্তে ওর কথা হচ্ছিল সেই মুহূর্তেই এমন আকস্মিক এসে পড়া। আবেগের উচ্ছ্বাস প্রশমিত হতেই এবং কুশল বিনিময় হতে বেশ কিছুক্ষণ যায়। তারপর আসার কারণ ব্যক্ত করেন রামকালী। তিনি কাশীবাসের সংকল্প করেছেন, তাই শেষ একবার সত্যকে দেখতে এসেছেন। কাশীবাস? সত্য ভেঙে পড়ে বলে, বাবা এই সংকল্প করেছ তুমি? তাই এই হতভাগা মেয়েটাকে দেখা দিতে এসেছ? আমি যে কিছু জানি না বাবা, তাহলে সব ফেলে ছুটে চলে যেতাম তোমার কাছে। রামকালীর এই আকস্মিক আবির্ভাবে সত্য যেন তার চির অভ্যস্ত স্থিরতা হারিয়ে ফেলতে বসেছে। একে তো অপ্রত্যাশিত আনন্দের আবেগ, তার সঙ্গে অন্তর্নিহিত এক চিন্তা, তাদের এই বাসা বাড়িতে বাবা জল গ্রহণ করবেন কিনা। জলও তো কলের জল। এই জল যদি না খান, না হয় গঙ্গা জলেরই ব্যবস্থা করবে, কিন্তু বাসা বাড়ির দোষ খণ্ডাবার উপায় কি? গেরস্থ বাড়িতে গুরু আসা দেখেছে সত্য, সেভাবে করতে পারে, কিন্তু বাবা কি সেই অতি যত্ন অতি সেবা নেবেন? এইসব চিন্তার সঙ্গে উপচে উঠছে এক অব্যক্ত বিচ্ছেদ ব্যাকুলতা। বাবাকে সে নিত্যি দেখছে না সত্যি, কিন্তু জানে বাবা রয়েছেন সত্যর সেই চিরপরিচিত পরিবেশের মাঝখানে, বাবার চির অভ্যস্ত জীবনে। কিন্তু কাশীবাস, সে যে চিরবিরহের সমতুল্য, সে তো এক প্রকার মৃত্যু। কাশীবাসের সংকল্প মানেই সংসার থেকে মুখ ফিরোনো। ৭-৫ চিন্তায় সত্যের কণ্ঠে এই আবেগ, এই আকুলতা রামকালী বোঝেন। তাই রামকালী এই অস্থিরতাকে ঈষৎ প্রশ্রয়ের দৃষ্টিতে দেখেন, আর মেয়ের কথার উত্তরে মৃদু হেসে বলেন, তুমি যাওনি, আমি তোমার কাছে এলাম, একই কাজ হল। প্রণামান্তে নিতাই চলে গিয়েছিল। নবকুমার সত্যর কথা বলার সুবিধার জন্য একটু তফাতে গিয়ে বসেছে। সত্য তাই স্বআক্ষেপে বলে, ২ কি আর ১ হল বাবা? সে আমি বাপের মেয়ে, বাপের কাছে গিয়ে পড়তাম, আগের ছোটটি হয়ে যেতাম, যা প্রাণ চায় বলতাম। আর এ তুমি কুটুমবাড়ি এসেছ, আমি পরের ঘরের বউ, আমার প্রতি পদে বাধা, কি বা বলব, কি বা কইব। নবকুমার তফাতে বসলেও এত তফাতে নয় যে সত্যর বাক্যাবলী তার কর্ণগোচরিত হতে কোনো বাধা হচ্ছে। সে সহসা নৈর্ব্যক্তিক স্বগতোক্তি করে ওঠে, হায় ভগবান, প্রতিপদে বাধা, পা আরও অবাধ হলে কি যে হতো। রামকালী সচকিত হয়ে বললেন, কি বললে বাবাজি? নবকুমার গম্ভীর গলায় বলে, না এমন কিছু নয়, তবে নাকি আপনার মেয়ে আক্ষেপ করছেন প্রতিপদে বাধা, তাই বলছিলাম। আপনাদের নিত্যানন্দপুরে এমন কোন মেয়েটা আছে, আর আমাদের বারুইপুরে এমন কোন বউটা আছে যে আপনার মেয়ের সমতুল্য স্বাধীন, তাই বরং জিজ্ঞেস করুন। রামকালী অনুভব করেন এটা নালিশের সুর, তাই মৃদু হাসেন। বলেন, তা যদি হয় সে তো ভালোই। আমার মেয়ে যে ঝাঁকের কই হবার জন্য জন্মায়নি, সে আমি তার শৈশবকালেই বুঝেছি। সত্য আর তার বাপের উপস্থিতি, স্বামীর উপস্থিতি ইত্যাদি মানতে পারে না। ঘোমটাটা আরেকটু টেনে বলে, আচ্ছা বাবা, তুমি এই তেতেপুরে এসেছ, এই সময়টায় নালিশ ফোরেদ করতে বসাটা খুব ভালো হচ্ছে। থাকবে তো ২-৪ দিন, পরে যত খুশি। ওরে বাবা, ২-৪ দিন কি রে? একটা দিনের জন্য চলে এলাম, কাল যাব। একটা দিন?
বাবা, মাত্র একটা দিনের জন্য এলে তুমি? সত্য কেঁদে ফেলে। তোমার সঙ্গে যে আমার অনেক কথা। হ্যাঁ, বাবার সঙ্গে সত্যর অনেক কথা। কতদিন ভেবেছে, চিঠি লিখে সব বলে বাবাকে, প্রশ্ন করে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু লিখতে গিয়ে দেখেছে অগাধ লেখা, অগাধ কথা। এত কথা কি চিঠিতে লেখা যায়? তাছাড়া উত্তর প্রত্যুত্তরের মধ্যে বক্তব্য বোঝানো যায়, শুধু একতরফা পেশ করা যেন কৈফিয়ত দাখিল করা। বাবা যদি উত্তরে লেখেন, এত কথা আমায় লেখার উদ্দেশ্য কি? অথচ ব্রাহ্মধর্ম কি, কোন এক চিরহিতৈষী গুরুজন যদি হঠাৎ ব্রাহ্মধর্ম নিয়ে বসেন, তাকে ত্যাগ করাই সমীচীন কিনা? গেরস্থ ঘরের মেয়ে অথবা গেরস্থ ঘরের বউ এই অপরাধে জগৎ সংসারের সকল প্রকার কাজ থেকে তাদের বঞ্চিত হওয়ায় বিধি কিনা? স্বামী যদি হিতাহিতে অন্ধ হন, মেয়ে মানুষের সেই অন্ধপথে চলাই নিয়ম কিনা? এমন অনেক প্রশ্ন তো আছেই। সর্বোপরি প্রশ্ন শঙ্করীর মেয়ের প্রশ্ন। শঙ্করীর কথা বলে যখন বাবাকে চিঠি লিখেছিল, তখন রামকালী উত্তর দিয়েছিলেন, যে যত বড় অপরাধী হোক, সে যদি অনুতপ্ত হয়ে থাকে তাকে ক্ষমা করাই কর্তব্য। তাছাড়া তোমার বিবেচনার উপর আমার আস্থা আছে। সুহাস সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, এ একবার বাবাকে জিজ্ঞেস করবার তার বিশেষ ইচ্ছে। কিন্তু বাবা কিনা থাকবেন মাত্র একদিন, তার মানেই সত্যর এই বাসা বাড়িতে তিনি খাওয়া মাখা করবেন না। হয়তো ফলমূল আর গঙ্গাজল খেয়েই একটা বেলা কাটিয়ে দেবেন। সত্যর আর পিতৃসেবার পুণ্য হবে না। এত সব উচ্ছ্বাস মনের মধ্যে আলোড়িত হতেই চোখের জল বাঁধ মানে না। রামকালী আস্তে তার মাথায় একটু স্পর্শ রেখে বলেন, একটা দিনই কি কম হল রে? কত কথা বলবি বল না। আর কথা? আমার তো শুধু উপচে উপচে কান্নাই আসছে বাবা। আঁচল ভিজে জবজব হয়ে ওঠে সত্যর। অনেকক্ষণ পর প্রশমিত হয় সে কান্না। কথাও হয়, যত কিছু বলার ছিল সব বলে ফেলে সত্য তার চিরদিনের ধ্রুবতারার কাছে। রামকালী নবকুমারকে মৃদু ভর্ৎসনা করেন, বলেন, সে কি, মাস্টার মশাই তোমার চিরহিতৈষী, তাকে ত্যাগ করবে কি? তার ধর্মবিশ্বাস তার কাছে। এই যে আমি শাক্ত কি বৈষ্ণব, এটা কি দেখতে যাবে তোমরা? না, দেখবে বাবা। গুরু শিক্ষক এরাও তেমনি পিতৃতুল্য। তাছাড়া তিনি তো তার ধর্মবিশ্বাস তোমার উপর চাপাতে আসছেন না, তোমার কোনো অনিষ্ট আসছে না তার থেকে। তবে সত্যর ওই পাঠশালায় পড়ানো শুনে রামকালী কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে একটা নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, সত্য, তোর মাকে তোর মনে পড়ে? মাকে মনে পড়ে না? কি বলছো বাবা? আবার সত্যর চোখ উপচে ওঠে। না, তাই বলছি। তোর মা থাকলে এ কথা শুনে ভয় পেত, বুঝলি, নির্ঘাত ভয় পেত। আবার আড়ালে বলতো, আমি জানি ও আমার ক্ষণজন্মা মেয়ে। উত্তর পেয়ে যায় সত্য, তার কাজ ভুল কি ঠিক জেনে যায়। শুধু সুহাসকে নিয়ে কিছুক্ষণ আলোচনা চলে, কিছুটা বাদ প্রতিবাদও বুঝি। তখনও সত্য সুহাসকে সামনে আনেনি রামকালীর। রামকালী বলতে চাইছিলেন, বিয়ের চেষ্টার প্রয়োজন কি? বেশ তো লেখাপড়া শিখছে, ভালো কথা। নিজের জীবিকা নিজে অর্জন করতে পারে, সেটা মঙ্গল। কলকাতায় তো আজকাল এরকম হচ্ছে, বিদুষী মেয়েরা গৃহশিক্ষয়িত্রী হয়ে অথবা মেয়ে স্কুলে পড়িয়ে উপার্জন করছে। কিন্তু বাবা, সত্য বলে, মাটা তো চিরদুঃখিনী হয়ে দুঃখে দুঃখেই মরল। মেয়েটাও কোনোদিন ঘর সংসারের মুখ দেখবে না। মা বাপের পাপের প্রায়শ্চিত্ত তো সন্তানকেই করতে হয় সত্য। আর যদি কেউ ইচ্ছে করে ওকে বিয়ে করতে চায়? রামকালী মাথা নেড়ে বলে, কে চাইবে? একে তো জন্মের গোড়াতেই অত বড় গলদ।
তার উপর মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, বিধবা কি কুমারী তারও নিশ্চয়তা নেই। সত্য তখন নিজের গোপন ইচ্ছে ব্যক্ত করে, মেয়েটাকে যদি ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়ে ব্রাহ্ম সমাজের কোনো সমাজ সংস্কারক পরহিতৈষী যুবকের হাতে তুলে দেয়া যায়। সুহাসের যোগ্য বয়সের অবিবাহিত ছেলে ও সমাজে পাওয়া যায়। রামকালী যেন এই প্রস্তাব সমর্থন করেন না। তুচ্ছ একটা মেয়ের বিয়ে করে এত কাণ্ডর কি দরকার, এই যেন তার মত। তাই সহসা গম্ভীর হয়ে গিয়ে বলেন, যদি জিজ্ঞেসই করছো তাহলে বলি, একটা খুঁতওয়ালা বংশের ধারা বাড়িয়ে লাভ কি? লাভ ওই মেয়েটার সংসার। মেয়ে বলি কি তুচ্ছ বাবা, একটা মানুষের জীবন তো। মানুষের জীবন শুধু ভোগেই সার্থক নয় সত্য, ত্যাগেও সার্থকতা আছে। ও তো জানে ও বিধবা। বাল বিধবার জীবন যেভাবে কাটে, কিভাবে আর তাদের কাটে বাবা? সত্য হতাশ নিঃশ্বাস ফেলে বলে, চির দুঃখেই কাটে। পিস ঠাকুমার মতন আর কজন হয়? তাও তিনিও মনের দাহই সূচিবাই করে বিশ্বশুদ্ধ লোককে অতিষ্ঠ করেছেন। রামকালী সহসা স্তব্ধ হয়ে যান, যেন মোক্ষদাকে চোখের উপর দেখতে পান। পূর্বের সেই সুবর্ণ বর্ণা তীব্র দীপ্তিময়ীকেও দেখেন, আর তার পেছনে কায়ার পেছনে ছায়ার মতো, সূর্যের পেছনে রাহুর মতো বর্তমানের রোগজীর্ণ মোক্ষদার প্রেতাত্মাকেও দেখতে পান। যে মোক্ষদা এখন ভীমরতি হয়ে যা তা করে বেড়াচ্ছেন, লুকিয়ে চুরিয়ে খাবার জন্যে নাকি সর্বদা ছোঁক ছোঁক করে বেড়ান তিনি। দেখ তোর না দেখ মোর নীতিতে মুঠো করে মাছ ভাজা নিয়ে মুখে পুরে বসে থাকেন। আর সারদা রাত দিন গালমন্দ করে টেনে টেনে নিয়ে গিয়ে পুকুরে চুবিয়ে আনে। এ কথা তবু জানে না সত্য। সত্য সেই সূচিবাইটাই জানে। রামকালী একটু চুপ করে থেকে বলেন, দেখো, তেমন পরোপকারী ভালো ছেলে যদি পাও। তোমার আশীর্বাদ না পেলে এত বড় একটা কাজ করতে ভয় পাচ্ছি বাবা, তুমি মন খুলে সায় দিয়ে যাও। রামকালী একটু হেসে বলেন, মন কি ঘরের জানলা দরজারে সত্য যে গায়ের জোরে খোলাবি? তবে আমি আশীর্বাদ করছি, তোর কাজে ভগবান সহায় হবেন। সত্যর আশঙ্কাই ঠিক। রামকালী সামান্য কিছু ফলমূল গ্রহণ করেন এবং জানান পরদিনও তার পূর্ণিমার ব্রত। এই বুঝেই তাহলে তুমি এসেছ বাবা? সত্য কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তোমার এমন অধম মেয়ে যে জীবনে একদিন রেঁধে ভাত দিতে পারলাম না। রামকালী সহসা একটি গভীর নিঃশ্বাস ফেলে বলেন, জীবনের কথা কি এক্ষুনি বলে শেষ করে ফেলা যায়? জীবনের পরিণতি গুহার অন্ধকারে। তারপর বলেন, এত কথা হলো, কই সে মেয়েটাকে তো দেখলাম না। কি জানি বাবা, কি লজ্জা ঢুকেছে তার মনে, চৌকিতে পড়ে কাঁদছে। কাঁদছে? রামকালী একটু চকিত হন, আর কিছু বলেন না। কিন্তু পরদিন সকালে যখন স্নান আহ্নিক সেরে বসেছেন, তখন সুহাস মাথা নিচু করে এসে আস্তে আস্তে প্রণাম করে রামকালীকে। পূব জানলা দিয়ে সকালের আলো এসে মেয়েটার মুখে পড়ে যেন তাকে একটা স্নিগ্ধ কৌমার্যের দ্যুতিতে স্নান করিয়ে দিয়েছে। আর নম্র অথচ দৃঢ় মুখের রেখায় একটি প্রত্যয়ের আভা। পাতলা রিজু দীর্ঘদেহের গড়নেও সেই প্রত্যয়ের দৃঢ়তা। রামকালী বুঝি এমনটি আশা করেননি। রামকালী যেন বিচলিত হন। হঠাৎ বহুদিন পূর্বের একটা কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় পুকুর ঘাটের ধারে বসে থাকা একটা বিধবা মূর্তি। কেমন সেই মূর্তি রামকালী কি দেখেছিলেন? মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করেন রামকালী। তারপর শান্ত গম্ভীর গলায় বলেন, সত্য, এই যে তপস্বিনী উমা। সত্য হাসি হাসি মুখে সুহাসের মুখের দিকে তাকায়। এ প্রশংসা যে তারই। সুহাস যে তার হাতে গড়া প্রতিমা। কচি নয়, শিশু নয়, 15 বছরের ধাড়ি মেয়েটাকে কাছে এনেছিল সত্য, তার বহুবিধ অশিক্ষা কুশিক্ষা আর চরিত্রগত বহু দোষের সমষ্টি সমেত।
এই কবছরে মাত্র ভেঙে চুড়ে গড়েছে সেই মেয়েকে। অবশ্য প্রকৃতির নিয়মে তার নিজের ভেতরেও একটা প্রবল ভাঙা গড়ার কাজ চলছে। মায়ের ওই আকস্মিক বিভৎস মৃত্যু এবং তার পরবর্তীকালে মায়ের জীবন ইতিহাস জানার ফলে সেই বিরাট ওলটপালট সংঘটিত হয়েছিল। তারপর এসেছে সুহাসের নবজন্মের পালা। কোথায় দত্তদের বাড়ির সেই বিলাসিতায় আবিল অসুচি আবহাওয়া, আর কোথায় সত্যর দৃঢ় চরিত্রের দৃষ্টান্ত। তাছাড়া স্কুলের জীবন, সে যেন স্বর্গের জগৎ। সুহাসের প্রকৃতি শুধু বদলায়নি, আকৃতিও বদলেছে। যেমন বাচাল মেয়েটা মিতভাষিণী হয়ে গেছে, তেমনি হঠাৎ লম্বা হয়ে গিয়ে গোলগাল পুষ্টদেহ মেয়েটা হয়ে উঠেছে বেতের ডগার মতো ছিপছিপে লম্বা পাতলা, একটু বুঝি কৃষই। যে কৃষতাকে দেখে তপস্বিনী উমার তুলনা মনে পড়েছে রামকালীর। সত্য হাসি মুখে বলে, পরপর 2 বছর ফার্স্ট হল। সত্যি নাকি? বলেন রামকালী। সুহাস বোধ করি লজ্জা পেল। মৃদু কুণ্ঠিত একটু হাসি হেসে বলল, দাদুর নাতিদের ফার্স্ট হওয়ার খবর তোলা থাকল, আর তোলা নেই। সে কথা শুনেছেন রামকালী। নবকুমার বলেছে, নাতিদের সঙ্গে তার দেখা হল না বলে দুঃখ প্রকাশও করেছে। রামকালী বলেছেন, তা সত্যি, দেখিনি অনেকদিন। জলপানি পেয়েছে শুনে খুশি হলাম। এসব গত রাত্রের কথা। সুহাস জানে না। সুহাস নিজের লজ্জা ঢাকতে তাড়াতাড়ি ওদের কথা তোলে। রামকালী মৃদু হেসে বলেন, নাতির ফার্স্ট হওয়া আহ্লাদের কথা, কিন্তু নতুন কথা নয় দিদি। নাতনির ফার্স্ট হওয়াটাই নতুন কথা। আশীর্বাদ করি, সুখী হও, সৌভাগ্যবতী হও। সত্যর দিকে ফিরে বলেন, মন খুলি আশীর্বাদ করলাম রে। সত্যর চোখ আবার জলে ভরে আসে। বাবার কথাবার্তার ধরন বদলে গেছে। চিরদিনের সেই দূরত্ব বজায় রাখা মাপাজোপা কথার জায়গায় এখন যেন নিকটের সুর। সংসার থেকে মুখ ফিরবার কালে কি সহসা সংসারের প্রতি মমত্ব বোধ করছেন রামকালী? নাকি তার এই সৃষ্টি ছাড়া, সংসার ছাড়া মেয়েটার কার্যকলাপ তাকে বিচলিত করেছে? যাত্রাকাল যত নিকটবর্তী হয়, সত্যর গলার শব্দ তত ভার হয়ে আসে। থেকে যাও বলে অনুরোধ করারই বা পথ কোথায়, যেখানে এক মুঠো ভাত খাবার অনুরোধ চলবে না, যেতে দিতেই হবে। ছোট ছোট কথা, ছোট ছোট নিঃশ্বাস। কবরেজি কি ছেড়ে দেবে বাবা? ছেড়ে দেব না? ছেড়ে দেব কেন সত্য? ওই বিদ্যেটুকু দিয়ে যতটুকু যার উপকার হয়, তবে পেশাটা ছেড়ে দেব, অর্থাৎ দক্ষিণাটা বাদ। খুব কষ্ট করে থাকবে না তো বাবা? বিশ্বনাথের খাসমহলে কষ্ট কি রে পাগলি? শরীর অশরীরে এই বেয়াড়া অবাধ্য মেয়েটা একটু খবর পাবে তো বাবা? সে বাপু এখন বাক্যদত্ত হতে পারছি না। সে জানি, সে কি আর জানতে বাকি আছে আমার? নবকুমার পায়ের ধুলো নিয়ে বলে, কবে যাত্রা? এই সামনের অষ্টমী তিথিতে নৌকো ছাড়বে। নৌকো? নবকুমার সাহসে ভর করে বলে, কেন, এখন তো রেলগাড়ি চলছে। চলছে, নৌকো তো চলে এসেছে। রামকালী হাসেন। সে তো চলৎশক্তি হারায়নি। ওতে একদিনে পৌঁছে যেতে। সত্য এগিয়ে এসে বলে। রামকালী মৃদু হাসেন। অত তাড়াতাড়ি বা কি? মুমূর্ষু রোগী দেখতে তো আর যাচ্ছি না। তীর্থের পথটাই তীর্থ। পথটাকে চোখ বুজে অতিক্রম করে লাভ কি? এ একেবারে মা গঙ্গার কোলে চড়ে বসব, কোলে কোলে চলে যাব। ঠিকানা বাবা? ঠিকানা? সে কি আমি এখান থেকে ঠিক করে যাচ্ছি রে? গিয়ে পৌঁছে খবর জানাবে তাহলে। এই দেখ, এ মেয়ের কেবল সত্যবন্দী করিয়ে নেবার ফন্দি। হবেই তো, যেমন নাম রেখেছ। একেবারে যাবার সময়
রামকালী সহসা বেনিয়ানের পকেট থেকে দুখানি পাকানো কাগজ বার করে বলেন, এই নাও, এই দুটি জিনিস রাখো। কি এ? সত্য হাত পাতে না, চমকে তাকায়। একখানি তোমার জন্মপত্রিকা, আমার কাছে ছিল এ যাবৎ। ও নিয়ে আমি কি করব বাবা? থাক, থাকা ভালো। আর এইটে। রামকালী একটু থামেন। দেশের বিষয়াশয়ে যা কিছু বংশের ছেলেদেরই থাকল। ত্রিবেণীতে আলাদা কিছু লাখেরাজ জমি ছিল, সেটা তোমার নামে। না বাবা, সত্য কেঁদে ওঠে। ও আমি চাই না। আমি তোমার মেয়ে সন্তান, শুধু স্নেহের অধিকারী। তা এইটুকু সেই স্নেহেরই চিহ্ন ধরে নাও। বাবা, চিহ্ন দিয়ে স্নেহ বুঝব তোমার? না বাবা, দরকার নেই আমার। সত্য হাতও পাতে না, চোখের আঁচলও নামায় না। এত কান্না বোধ করি সারা জীবনে কাঁদেনি সত্য, মা মরতেও নয়। রামকালী মুখটা ফিরিয়ে আত্মস্থ করে নেন নিজেকে। তারপর নবকুমারের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, রাখো। নবকুমার সত্যর এই বাড়াবাড়িতে চাঞ্চল্য বোধ করছিল। ভাবছিল, ছেলে নেই, মেয়ের তো সবই পাবার কথা। বলে মহারানী ভিক্টোরিয়া রাজ্যটাই পেলেন, সেসব কিছুই না। মুষ্টি ভিক্ষের উপহার, তাও মেয়ে নিচ্ছে না। অতএব নবকুমারের হাত বাড়াতে দেরি হয় না। রামকালী পালকিতে ওঠেন। আপাতত পালকিতেই চড়লেন। কলকাতার বিশিষ্ট কয়েকটি দেবস্থান দেখবেন, তারপর নৌকোয় উঠবেন। রেলটা পছন্দ করেন না রামকালী। বলেন, তেমন তাড়া না থাকলে দরকার কি? পালকিটা যতদূর দেখা যায় দরজায় দাঁড়িয়ে দেখে সত্য। তারপর বাড়ির মধ্যে ঢুকে এসে বসে পড়ে। অনেকক্ষণ পরে চোখ মুছে নিঃশ্বাস ফেলে বলে, নেহাত নিরুপায় যদি না হতাম, ঠিক আমি বাবার সঙ্গে চলে যেতাম। নবকুমার বলে, তা নিরুপায় আর কি? কটা দিন নয় সুহাস চালিয়ে দিত, গেলেই পারতে। যে দুদিন না কাশি যান উনি থেকে আসতে, বললে না তো? সত্য আরেকটা লজ্জা ক্ষোভ মেশানো নিঃশ্বাস ফেলে বলে, সংসার চালানোর কথা নয়, অন্য কথা। শরীরের অবস্থায় মনে হচ্ছে আমার আর ভালো নয়। জানি না বুড়ো বয়সে আবার কপালে কি গেরো আছে। নবকুমার কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সত্যর সেই লজ্জা ক্ষুব্ধ বিপন্ন মুখের দিকে। খবরটা হৃদয়ঙ্গম করতে তার কিছুক্ষণ সময় লাগে। তারপর অকস্মাৎ এক অপ্রত্যাশিত পুলকে রোমাঞ্চিত হয়ে ওঠে সে। হাঁ ভগবান, এইবার তাহলে সত্যর পায়ে একটু শেকল পড়বে। এই শেকল পড়ার কথাটাই সবার আগে মনে পড়ে নবকুমারের, আর তাতেই আহ্লাদ উঠলে ওঠে। হঠাৎ সত্যর একটা হাত চেপে ধরে বলে, সত্যি? আস্তে হাতটা ছাড়িয়ে নেয় সত্য, বলে, আহ্লাদে নাচবার কিছু নেই। ভরা দুপুর, নৌকো মাঝ গঙ্গায়। দাঁড় টানার একটানা একটা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শুধু খানিক খানিক সময় অন্তর দাড়ি মাঝিদের এক একটা দুর্বোধ্য হুঙ্কার স্তব্ধ প্রকৃতিকে যেন চমকে চমকে দিচ্ছে। নৌকোর আশেপাশে দাঁড়ের ধাক্কায় ভেঙে পড়া জলের বৃত্তরেখা, দূরে ঢেউ খেলানো জলের রেশম চিকন গায়ে বাতাসের মৃদু কাঁপন, সেই ঢেউ খেলানো ঘিরঙা রেশমি ওড়নার গায়ে হিরেকুচি রোদের উজ্জ্বল সমারোহ। রামকালী সেই সমারোহের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন। ভর দুপুরের অচঞ্চল গঙ্গা, নৌকোর গতি মৃদু মন্থর, তাই ভেতরে আলোড়ন নেই। কিন্তু মনের ভেতরে যে মন ওই স্তব্ধ দেহদুর্গের মধ্যে চিরদিন সমাহিত থেকেছে, না, আলোড়ন নয়, শুধু যেন সেই চিরসমাহিত মনটাকে আজ একটু মুক্তি দিয়ে ফেলেছেন রামকালী, ছেড়ে দিয়েছেন ইচ্ছে মতো ঘুরে বেড়াবার জন্যে। এই ৬৮ বছর ধরে যে দীর্ঘ প্রান্তরটা পার হয়ে এলেন রামকালী, সেই প্রান্তরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পাক খেয়ে বেড়াচ্ছে সেই হঠাৎ ছাড়া পাওয়া মনটা। এর আগে কোনোদিন এমন করে স্মৃতি রোমন্থন করেননি রামকালী, আজ করছেন। হয়তোবা অজ্ঞাতসারেই করছেন।
আজ সংসারের কাছ থেকে বিদায় নিয়েছেন রামকালী, পিঠ ফিরিয়েছেন তার দিকে। কিন্তু বিদায় গ্রহণের প্রাক্কালে কত ব্যবস্থা, কত হিসেব নিকেশ, কত নির্দেশ, কত বন্দোবস্ত। গ্রামে যে টোলটি স্থাপন করেছেন, যে দুস্থ বিদ্যার্থী কজনের প্রতিপালনের ভার গ্রহণ করেছেন, একজন কবিরাজ বসিয়ে যে দাতব্য কবিরাজখানাটি প্রতিষ্ঠা করেছেন, গ্রীষ্মের দিনের জন্যে যে জলসত্রটি খুলেছেন, সেগুলি যাতে বন্ধ না হয়ে যায় তার জন্যে উচিত মতো নিষ্কর জমি দানপত্র করে দিয়ে আসতে হল। যে কজন দুস্থ পণ্ডিত বৃত্তি পেয়ে আসছিলেন, তাদের বৃত্তি বজায় রাখার জন্যেও জমি ব্যবস্থা করতে হল। তাছাড়া বরাবর গ্রামের কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা, অবিরা অসহায়া বিধবা, রুগ্ন অপটু পুরুষের অথবা মাতৃপিতৃহীন শিশুর একরকম আশ্রয়স্থল ছিলেন রামকালী। দূর দূর জায়গা থেকে লোক এসে হাত পেতেছে রামকালীর কাছে। এইসব লোক যাতে একেবারে বঞ্চিত না হয়, একেবারে বিতাড়িত না হয়, সেজন্যে রাসুকেও নির্দেশ দেওয়া হয়েছে একখানা বড় তালুকের মাধ্যমে। অবশ্য রাসু যদি নিয়ম বজায় না রাখে, রাসু যদি সে তালুকের উপসত্ত্ব আত্মসাৎ করে, করবার কিছু নেই, কারণ এটা একটা অনিয়মিত ব্যাপার। তবু রাসুকেই ভার দিয়ে আসতে হল। রাসু ছাড়া আর কে মানুষ হল? নেড়ুটার তো উদ্দেশ্যই পাওয়া গেল না। ঠিকানা না জানিয়ে দু একটা চিঠি দিয়েছিল কবে কবে যেন, তাতেই জানা আছে মরেনি, বেঁচে আছে। রাসুর আর ভাইগুলি তো অমনীষী, সেজ কাকার দুই ছেলে কুচুটের রাজা। রাসুর বড় ছেলেটা বাবুর শিরোমণি হয়ে উঠছে, হচ্ছে সারদার দোষেই কতকটা। সারদা যেন স্বামীর সঙ্গে রেষারেষি করে ছেলেকে বাবু করে তুলতে বদ্ধপরিকর। সব কথাই বলে ও পারবে না। ওই একটা মেয়ে, অদ্ভুত উল্টোপাল্টা। রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন, ওর বিধাতা কি ওকে কতগুলো উল্টোপাল্টা জিনিস দিয়েই তৈরি করেছিলেন, নাকি জীবনটা ওর উল্টো স্রোতের মুখে পড়ল বলেই? রামকালী ওর হদিশ পান না। কখনো ওর ভারসহ কর্মনিষ্ঠা, ওর অসাধারণ নৈপুণ্য, অগাধ সহিষ্ণুতা দেখে তাক লেগে যায়। কখনো ওর বিস্ময়কর নির্লিপ্ততা, দৃষ্টিকটু ঔদাসীন্য দেখে স্তব্ধ হতে হয়। দুর্গোৎসবের সমস্ত ভার সারদা একা মাথায় তুলে নিতে ভয় পায় না, দিয়েও নিশ্চিন্ত হন রামকালী। কিন্তু এবারে হঠাৎ সারদা শান্ত ঘোষণায় জানিয়ে দিল, খুড় ঠাকুর যেন এই ভার আর কারো উপর ন্যস্ত করেন। কেন? কেন? ওর কিছু নেই, বাড়িতে তো আরও লোক আছে। গ্রামের কজন বয়স্কা ব্রাহ্মণ কন্যাকে ডেকে রামকালী জানিয়েছিলেন বড় বৌমার শরীর অসুস্থ, অতএব তারা যদি তারা এসেছিলেন, তুলেও দিয়েছিলেন পুজো। কিন্তু অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। পুরোহিত পুজোয় বসে হাতের কাছে উপকরণগুলি ঠিকমতো না পেয়ে রেগে আগুন। তবু রামকালী যেন সারদার উপর রাগ করতে পারেন না অগ্রাহ্য করতে। অনুভব করেন সারদার মধ্যে বস্তু ছিল, কিন্তু ভাগ্যের প্রতিকূলতায় সেটা খণ্ড খণ্ড হয়ে গেছে। ভাগ্যের প্রতিকূলতায় এইখানেই কোথায় যেন একটা খোঁজ। অনেকবার ভেবেছেন রামকালী, ভাগ্য ছাড়া আর কি, মানুষ তো নিমিত্ত মাত্র। কিন্তু সে বিশ্বাসে অটুট থাকতে পারেননি। যাক, তবু সকলের যথাসাধ্য সুব্যবস্থা করে এসেছেন রামকালী। এখন যার যা নিয়তি। তথাপি অনেকগুলো মুখ যেন হতাশ দৃষ্টি মেলে তাকাচ্ছে রামকালীর দিকে, যেন বলছে, ফেলে চলে গেলে আমাদের। সত্যি? কই যাবে এ কথা তো বলনি কোনোদিন। আমরা যে বড় নিশ্চিন্ত ছিলাম। এই মুখগুলির মধ্যে সারদার মুখটা বড় স্পষ্ট, সারদার চোখটা বড় তীব্র। হতাশা নয়, যেন সে দৃষ্টিতে অভিযোগ। কিন্তু অনেক বছর আগে আরেকবার যখন সংসার ত্যাগ করেছিলেন রামকালী, তখন কি একবারও পেছন পানে তাকিয়েছিলেন? না। কি হালকা, কি বন্ধনহীন মন নিয়ে সেই যাওয়া। বৈরাগ্যের কারণটা নিতান্তই স্থূল ছিল, সত্যি। বাপের খড়ম থেকে সে বৈরাগ্যের উদ্ভব। রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ
সব মিলিয়ে তীব্র একটা অনুভূতি যেন ঠেলে ঘরের বার করে দিয়েছিল সেই কিশোর বালককে, যাকে এখন যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন রামকালী। ছেলেটা একখানা নৌকোর পাটাতনের মধ্যে ঢুকে বসে রইল সারাটা দিন। কেউ তেমন লক্ষ্য করল না। একসময় ছেড়ে দিল নৌকো। ছেলেটা রইল ঘাপটি মেরে। তারপর অনেকক্ষণের পর ধরা পড়ল। তখন নৌকো অনেক এগিয়েছে। রামকালী দেখছেন মাঝি মাল্লারা জেরা করছে ছেলেটাকে। ছেলেটা স্বচ্ছন্দে উত্তর দিচ্ছে, তার কোথাও কেউ নেই, গরিব ব্রাহ্মণ সন্তান, ভাড়া টাড়া দিতে পারবে না। নৌকো যেখানে যাবে সেখান পর্যন্ত যদি তাকে দয়া করে নিয়ে যায় তারা। অবস্থা বুঝে মমতাবশতই হোক অথবা দেবকান্তি রূপ দেখেই হোক, ছেলেটাকে তারা সমাদর করে নিয়ে গিয়েছিল মুকসুদাবাদ অবধি। সেখানে মিলে গেল গোবিন্দগুপ্তের আশ্রয়। সে যেন ঈশ্বরের প্রত্যক্ষ আশীর্বাদের মতো। সেই নিতান্ত কিশোর ছেলেটার মনে হয়েছিল পৃথিবীটা এত বড়, ভগবান এত দয়ালু, অথচ ইনিই ভগবান। পুরাণ উপপুরাণের গল্পের মতো ছদ্মবেশ ধরে রামকালীকে কৃপা করতে এসেছেন। গঙ্গার ঘাটেই বসেছিল ছেলেটা। কবিরাজ স্নানে এসেছিলেন। থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, চিনছি না তো তোমাকে, কাদের ছেলে বাবা? এখন ভেবে হাসি পাচ্ছে। রামকালী স্বচ্ছন্দে বলেছিলেন, তোমার সে খোঁজে দরকার কি? দরকার কিছু আছে বই কি। গোবিন্দগুপ্ত একটু হেসেই বলেছিলেন, কাদের ছেলে, একা কেন ঘুরে বেড়াচ্ছ, হৃদচরিত্রী বা কেমন, এসব না জানলে চলবে কেন? চলবে না? না, ভিন গায়ের ছেলেকে বিশ্বাস কি? পরে জেনেছিলেন রামকালী ওটা একটা চালাকি, রাগিয়ে দিয়ে পরিচয় আদায়ের চেষ্টা। কিন্তু সেদিন সেই ছেলেটার সে কথা বুঝবার ক্ষমতা ছিল না। সে তাই ক্রুদ্ধ গলায় বলে উঠেছিল, বিশ্বাস করতে কে পায়ে ধরেছে তোমায়? আমার ইচ্ছে আমি বসে আছি, ঘাট কি তোমার কেনা? সেই সৌম্য দর্শন প্রৌঢ় ছেলেটার কথায় যে বেশ কৌতুক অনুভব করেছিলেন তাতে সন্দেহ নেই, এবং ইচ্ছে করেই খানিক্ষণ ধরে বাকবিতণ্ডা চালিয়েছিলেন মজা উপভোগ করতে। তারপর কেমন করেই যেন সন্ধি হয়ে গেল, আর কেমন করেই যেন ছেলেটা আশ্রয় পেয়ে গেল তার কাছে। কিন্তু শুধুই কি আশ্রয়? নিঃসন্তান দম্পতির হৃদয় উজাড় করা ভালোবাসার অধিকারী হয়নি সেই মুখর ছেলেটা? আস্তে আস্তে সেই মুখরতা চপলতা সব অন্তর্হিত হয়ে স্থির শান্ত মেধাবী একটি ছাত্রে পরিণত হল সে। আর শুধু স্নেহেরই নয়, তাদের যথাসর্বস্বেরই উত্তরাধিকারী হয়ে উঠল। আশ্চর্য, তবু একদিনের জন্য নিজে হাতে রেঁধে খাওয়াননি কবিরাজ গৃহিণী, অন্য এক ব্রাহ্মণ বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সমস্ত দৃশ্যগুলো যেন হঠাৎ চোখের ওপর জল জ্বলিয়ে উঠেছে। রামকালী আবদার করছেন, জেদ করছেন, আমি তো তোমাদের জাতেরই হয়ে গেছি বলে যুক্তি খাড়া করছেন। কবিরাজ গৃহিণী হাসি ভরা মুখ আর চোখ ভরা জল নিয়ে বলছেন, পাগল ছেলে, তাই কি কখনো হয়? তোমাদেরও তো পৈতে আছে বলেছিলেন রামকালী। গোবিন্দগুপ্ত হেসেছিলেন, তা আছে সত্যি, তবে কি জানিস, সবেরই তো জাত থাকে। কেউটে গুখরো আর ঢোঁড়া বড়ো তো এক নয়, তেমনি তোর পৈতে আর আমার পৈতে এক নয়। তোকে তো আমার দত্তক নিতে ইচ্ছে করে, কিন্তু নিই না। কখন কি অপরাধ ঘটে কে জানে। স্নেহের সঙ্গে শ্রদ্ধার এক আশ্চর্য সংমিশ্রণ। রামকালী প্রথমে বলেছিলেন, আমার কেউ কোথাও নেই। তারপর ধীরে ধীরে সবই প্রকাশ পেয়ে গিয়েছিল। গোবিন্দগুপ্ত বলতেন, দেখ, তোর বাপ মাকে খবর না দেওয়া আমার পক্ষে মহাপাপ হচ্ছে। তুই নিষেধ করিস না, আমি কোনো প্রকারে খবর দিই। রামকালী বলতেন, কেন, আমি বুঝি তোমার চক্ষুশূল হচ্ছি এবার? বেশ, পুণ্যির ভরা করে খবর দাও তুমি, দেখবে আবার পাখি ফুড়ুত। কবিরাজ গৃহিণী ষাট ষাট করে শিউরে উঠতেন, বলতেন, তুমি বা পাপ পাপ করে অত ব্যস্ত হচ্ছ কেন বাপু? ওর মা বাপ ও বুঝবে। ছেলের প্রাণ যদি মা বলে না কাঁদে তো বুঝতে হবে মায়ের প্রাণে কোথাও ঘাটতি আছে। মায়ের প্রাণে কি ঘাটতি থাকে বড় বউ? কবিরাজ বলতেন সহাস্যে।
রামকালী চড়ে উঠতেন, বলতেন, আছে, খুব আছে। আমাকে মা দুচক্ষে দেখতে পারে না, নইলে পিসি যখন শাসন করে তখন ইচ্ছে করে আমার নামে আরো লাগায় কেন? সে বোধহয় ননদের ভয়ে। ভারী আমার ভয়, মায়ের চেয়ে ভয় বড় হল। পরে অনেক সময় ভেবেছেন রামকালী, সত্যি মার জন্যে তো একটুও মন কেমন করত না তার। বরং কবিরাজ গৃহিণী যখন অসুখে পড়তেন আর শেষে যখন মারা পড়লেন, লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে শিরোপীড়া জন্মে গিয়েছিল। কেন এমন হয়েছিল? রামকালী নিষ্ঠুর না তার বাপ মাই স্নেহহীন? বাপের সম্পর্কে এক কথায় রায় দিলেও মায়ের সম্পর্কে সে রায় দিতে একটু বাধত, হয়তো বিবেকেই বাধত। কিন্তু জীবনের এই শেষ প্রান্তে এসে যখন জীবনটাকে ওই ফেলে আসা গঙ্গার স্রোতের মতোই সম্পূর্ণ আর স্পষ্ট দেখতে পাচ্ছেন, তখন রামকালী নিঃশ্বাস ফেলে ভাবলেন, ভালোবাসা জীবনে সেই একবারই লাভ করেছিলেন, সেই এক প্রৌঢ় দম্পতির কাছে। সারা জীবনে অনেক পেয়েছেন রামকালী, শ্রদ্ধা, সমীহ, ভয়, ভক্তি। ভালোবাসা পাননি। সবাই তাকে দূরে রেখেছে, দূর থেকে প্রণাম জানিয়েছে। রামকালীর নিজেরই দোষ। দূরত্বের গণ্ডি নিজেই রচনা করেছেন তিনি, ইচ্ছে করে নয়, স্বভাবে। কোনোদিন কি ভাবতে পেরেছেন তিনি গ্রামের কোনো কাজে কর্মে তিনি ব্রাহ্মণ ভোজনের সারিতে পাত পেতে বসেছেন? ভাবতে পেরেছেন তিনি কোথাও দান নিচ্ছেন, কারো চণ্ডীমণ্ডপে গিয়ে বসে গালগল্প করছেন, তাসপাশা খেলছেন? ভাবলে হাসি পাবে কি, ভাবতেই পারেননি। অথচ গ্রামের অনেক কুলীন সন্তানই এমন সাধারণের ভূমিকায় জীবন কাটাচ্ছেন। কৌলীন্যটার সত্যকার বাস তবে কোথায়? কিন্তু আজ সংসারকে পরিত্যাগ করে যাবার সময় হঠাৎ মনে হচ্ছে রামকালীর সারা জীবন বিজয়ীর ভূমিকা নিয়ে কাটালাম। কিন্তু সত্যি কি বিজয়ী হতে পেরেছি? তাহলে কেন মনে হচ্ছে ভয়ানক একটা লোকসানকে টেনে এনেছেন তিনি সারা জীবন ধরে? লোকসানটা কি? পরাভবটা কোথায়? লোকসানের কথা ভাবতেই অপ্রাসঙ্গিক একটা কথা মনে এলো রামকালীর, কিংবা অপ্রাসঙ্গিক নয়। সত্য বড় আক্ষেপ করে বলেছিল, এই খেদ রয়ে গেল বাবা, তোমায় একদিন রেঁধে খাওয়াতে পারলাম না। আচ্ছা, কতটুকু ক্ষতি হতো রামকালীর যদি সত্যর এই খেদটুকু না রাখতেন? নিয়মের সেই সামান্যতম হানির লোকসানটাই কি মস্ত একটা লোকসান হতো? রামকালী তার জীবনে যে বস্তুকে পরম মূল্য দিয়ে এসেছেন, সত্যি কি সেটাই মূল্যের শেষ কথা? যদি তাই হয়, তবে কেন বারবার ভুবনেশ্বরী অদ্ভুত এক বিজয়িনীর হাসি হেসে চোখের সামনে এসে দাঁড়ায়? কেন বলে, জীবনে তো অনেক পেলে, পাওয়ার গৌরবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখনি, কিন্তু আসল ঘরটাই যে ফাঁকা পড়ে রইল তোমার, সে হিসেব করেছ কোনোদিন? কর্তব্যই করলে চিরকাল, ভালোবাসতে পারলে কাউকে? মনের মধ্যে ডুব দিয়েছেন রামকালী। ভালোবাসা কার জন্যে সঞ্চিত থেকেছে? সত্যর মুখ ছাড়া আর কোনো মুখ চোখে ভেসে উঠছে না, আর সব যেন জীবের প্রতি করুণা। সত্য আছে হৃদয়ের নিভৃতে অনেকখানি জায়গা দখল করে, কিন্তু সেটুকু কি সত্যকে কোনোদিন জানতে দিয়েছেন রামকালী? জানানো দুর্বলতা ভেবে অনবরত বালিচাপা দিয়ে আসেননি? হঠাৎ দুর্গা দুর্গা করে উঠলেন রামকালী, ছেড়ে দেওয়া মনকে যেন বেঁধে ফেললেন। বললেন, ওহে, মুঙ্গেরে পৌঁছবে কখন নাগাদ? মাঝি বলল, আগে কর্তা, এই তো এসে পড়লাম বলে। আচ্ছা, ভালো, কষ্টহারিণীর ঘাটে নৌকো বাঁধবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতীর ট্রিলজির প্রথম গল্প, প্রথম প্রতিশ্রুতি। আজ ২০ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।